যে ট্রেড বেস মানি লন্ডারিং এইটাকে আইডেন্টিফাই করার ইন্টেনশন বাংলাদেশ সহ সারা পৃথিবীতে সেই লেভেলে নাই। একটা প্রমাণ বলছি, এসটিআর বলে একটা কথা আছে, আপনি সাসপিশিয়াস ট্রানজ্যাকশনে যে রিপোর্টিংটা ব্যাংক থেকে করা হবে, এখন 80% যদি আমরা টিবিএমএল ধরি, ট্রেড বেস মানি লন্ডারিং ধরি, তাহলে ব্যাংক থেকে রিপোর্টিং কত পার্সেন্ট হওয়া উচিত? সেই পার্সেন্টেজটা হলো গ্লোবাল কনটেক্সটে 0.2%, বাংলাদেশের কনটেক্সটে লেস দ্যান 1%, এবং আলাদাভাবে আমরা বলি না। তার মানে টোটাল যতটা আপনি এসটিআর করছেন ব্যাংক থেকে, রিপোর্ট পাঠাচ্ছেন যে দিস ট্রানজ্যাকশনস আর সাসপিশিয়াস, তার মধ্যে 1%-এর থেকেও কম হলো বা আরও অনেক কম হলো আপনার ট্রেড বেসড। তার মানে কি, আমরা যেটা ধরতে চাচ্ছি এসটিআর এর সংখ্যা প্রতি বছর বাড়ছে, তাহলে ট্রেড রিলেটেড এসটিআর কতটুকু? একটা ভীতি কাজ করে ওনাদের মধ্যে যে আমি যে যার নামে এরকম একটা সাসপিশিয়াস ট্রানজ্যাকশনের রিপোর্টিং করব, উনি হয়তো জানবেন, উনি কোনোভাবে জানলে এটাকে কিভাবে নেবেন এবং ওনার উপর কী পরিমাণ প্রেশার ক্রিয়েট হবে। আর ধরেন ব্যাংকে অ্যাকাউন্টের একটা সার্টেন ট্রানজ্যাকশনের উপরে চলে গেলে সেটা রিপোর্টিং হয়ে যায়, এটা তো তেমন কিছু না। এগুলো তো কোনো সাসপিশিয়াস ট্রানজ্যাকশন, মানে এগুলো বিএফআইউ বেসিক্যালি কালেক্ট করে হলো কোন জায়গায় কতটুকু ট্রানজ্যাকশন হচ্ছে, জাস্টগুলো এটাকে অনেকটা মনিটর করার জন্য। এটা কিন্তু উদ্দেশ্য একেবারে দেশ থেকে টাকা চলে গেছে ওই ধরনের এসটিআর যেগুলো ব্যাংক অ্যাকাউন্টের বেশি অ্যামাউন্ট ট্রানজ্যাকশন হলে, এগুলো কিন্তু সেগুলো না। কিন্তু যেগুলো সত্যি সত্যি ইম্পর্টেন্ট, যেগুলো ক্রাইমের সাথে যুক্ত, সেটা হলো ওই ধরনের এসটিআর। এখন ধরেন এটা একটা মানসিক ব্যাপার, কিন্তু একটা প্রেশারের ব্যাপার যে এই ধরনের এসটিআর আমরা সেন্ট্রাল ব্যাংকে পাঠাবো কি পাঠাবো না। এটা 24 সাল থেকে বাংলাদেশ ব্যাংক আলাদা করা শুরু করেছে। সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস হলো যে কিছু ডেটাই কিন্তু আমাদের নাই। একটা দুর্বলতার কথা বলি, একটা গ্লোবাল এভিডেন্স আছে। সেই এভিডেন্সটা হলো যে দেশে এনপিএল অ্যাজ এ হোল এনপিএল বেশি, সে দেশে কিন্তু মানে ক্রাইম বেশি। এনপিএল কোন অর্থে ক্রাইম? এনপিএল সবগুলো ক্রাইম, এনপিএলকে কিন্তু আমি ক্রাইম বলছি না, আমি ওই ধরনের এনপিএলকে ক্রাইম বলছি যেগুলো উইলফুল। আমরা নিশ্চয়ই এগ্রি করব বাংলাদেশের ডিফল্টের বড় অংশটাই হলো উইলফুল। একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাদের টোটাল এনপিএল এর কত অংশ ট্রেডের এনপিএল, এই ডেটা কিন্তু আমাদের কাছে নাই। কারণ আপনি যদি গ্লোবাল স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে দেখবেন টোটাল এনপিএল যত হয় ট্রেডের এনপিএল তার থেকে সব সময় কম হবে। কম হবে মানে সিগনিফিকেন্টলি কম হবে। কারণ হলো ট্রেডটা হলো ট্রেড সার্ভিস, যেটা ব্যাংক যেটা ফেসিলিটেট করে, ট্রেড ফাইন্যান্স, এটা বেসিক্যালি ওয়ার্কিং ক্যাপিটাল নেচারের লোন এবং এটা এক্সটেন্সিভলি সুপারভাইজড। কিন্তু বাংলাদেশে যেটা ঘটনা সেটা হলো অ্যাপারেন্ট এভিডেন্স, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় এই ফিগারটা রেগুলার এনপিএল এর থেকে বেশি হবে। এই যে আমরা লোন ক্লাসিফিকেশন নর্মস নামে যে লোন ক্লাসিফিকেশন যে আমরা রিপোর্ট করি, ব্যাঙ্কগুলো যে রিপোর্ট করে, সেখানে ট্রেডের এনপিএলটাকে কি করা হয়, টার্ম লোনে কনভার্ট করে রিপোর্ট করা হয়, যার ফলে কেউ বুঝতে পারে না এগুলো ট্রেডের এনপিএল। তাহলে চিন্তা করেন ট্রেডের কি পরিমাণ বাংলাদেশে এনপিএল যেটা নন পারফর্মিং লোন সেটা অনেক বেশি হবে। এবং আমরা চাই এটা একটা বড় দুর্বলতা, কিন্তু আমরা যে ট্রেড রিলেটেড ক্রাইম কতটুকু, উইলফুল ডিফল্ট কতটুকু, ওই ডেটাই কিন্তু আমাদের কাছে নাই, ওই তথ্য কিন্তু আমাদের কাছে নাই। ওইটা আসলে ওভারঅল ক্রাইম, তার ভিতরে বড় একটা পিলারের নাম হলো ট্রেড বেস মানি লন্ডারিং, সেই তথ্য কিন্তু আমাদের কাছে নাই। সেটা বাংলাদেশ ব্যাংকও ডিসক্লোজ করে না, ব্যাংকগুলো থেকে আলাদা করে তথ্যগুলো নেওয়া হয় না। যেমন আমরা কিন্তু চাই এই দুর্বলতাটা কাটিয়ে ওঠা দরকার, বিকজ আমরা কিন্তু বলছি যে পুরো এনপিএল এর ডাটা আমরা নিয়ে এসেছি, মানে কতটুকু দুর্বল। এখন ভাই সব দুর্বলতা তো একরকম না, কোনো দুর্বলতা, যে লোন ডিফল্টের টাকা দেশে ব্যবহার হয়েছে সেটা ভালো তা বলছি না, অন্তত দেশে তো আছে। আর যে ডিফল্টের টাকা দেশের বাইরে চলে গেছে ওটা তো সবচেয়ে বড় ক্ষতিকারক। তাহলে ট্রেডের এনপিএলটা বের করতে পারলে, এর উইলফুল ডিফল্টটা বের করতে পারলে তার একটা ইন্ডিকেশন কিন্তু আমরা সেখান থেকে পেতাম। বাংলাদেশ ব্যাংকের একটা গাইডলাইন আছে, যেটা ধরেন এই যে ট্রেড বেস মানি লন্ডারিংয়ের আলাদা একটা গাইডলাইন 2019 সালে ইস্যু করা হয়েছে। যদি গাইডলাইনটার কথা বিবেচনা করেন তাহলে এটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের গাইডলাইন, কোনো সন্দেহ নাই। অবশ্য বাংলাদেশের সমস্ত আইনই গ্লোবাল স্ট্যান্ডার্ডের। সমস্যাটা তো হয় ওই জায়গায় না, সমস্যা হয় যখন আমরা এনফোর্স করতে যাই। এখন কথা হলো ওই গাইডলাইনটাকে যখন আমরা এনফোর্স করতে গেছি তখন যে ক্রাইটেরিয়াগুলোর বেসিসে আমরা দেখার চেষ্টা করেছি যে এফএটিএফ যারা গ্লোবাল স্ট্যান্ডার্ডগুলো ডিটারমাইন করেন সেই অনুযায়ী যদি এটাকে অ্যাসেস করেন তাহলে এটার স্ট্যান্ডার্ড খুবই ভালো। অন্য অনেক দেশের তুলনায় আমরা এই চমৎকার একটা স্ট্যান্ডার্ড আমরা তৈরি করেছি। কিন্তু এনফোর্সমেন্ট করলে তো রেজাল্ট পাবেন। আপনি যদি বলেন ট্রেডের এনপিএল বেশি, ট্রেডের মাধ্যমে দেশ থেকে টাকা বের হয়ে যাচ্ছে, তাহলে তো আমি এই ব্যাপারে এনফোর্সমেন্টের একটা বড় প্রমাণ হলো আমি আইডেন্টিফাই করতে পারছি, ব্যাংকে ফাইন করতে পারছি। বাংলাদেশের এক্ষেত্রে ফাইন করার অ্যামাউন্ট কত? সারপ্রাইজিং 25 লক্ষ টাকা। এনফোর্সমেন্ট হচ্ছে না কেন? ও আচ্ছা, এনফোর্সমেন্ট হচ্ছে না, এই যে উইকনেসগুলোর কথা বলছি, ওই যেটা গাইডলাইন আমরা বললাম, এই গাইডলাইনটা যখন আমরা দেখেছি ব্যাংকে কতটা এনফোর্স করা গেছে,
তখন ব্যাঙ্কগুলোর দুটো জিনিস আমরা করেছি। ব্যাঙ্কগুলোর সাথে প্রথমে ব্যাংকের যারা কনসার্ন ডিপার্টমেন্টের লোকজন আছে ওনাদের সাথে আমরা একটা ডিসকাশনে গেছি, কনভারসেশনে গেছি, সার্ভেতে গেছি যে এই গাইডলাইনের প্রত্যেকটা স্টেপ আছে কিন্তু, যে কাস্টমার লেভেল ট্রানজ্যাকশন, কাস্টমার লেভেল অ্যাসেসমেন্ট, তারপর ট্রানজ্যাকশন লেভেল অ্যাসেসমেন্ট, এন্টারপ্রাইজ লেভেল অ্যাসেসমেন্ট, প্রত্যেকটা অ্যাসেসমেন্টের প্রত্যেকটা কিন্তু 100% ইমপ্লিমেন্টেশন এখনও হয়নি। সেটা আমরা স্টাডিতে নিয়ে এসেছি যে ওই গাইডলাইনটা ফুললি এনফোর্স করা যায়নি, বরং ব্যাংকাররা যতটুকু ক্লেম করেন আপনারা এনফোর্স করেছেন, আমরা অন্য এভিডেন্সগুলো দিয়ে পেপারে দেখিয়েছি যে আসলে যতটা ক্লেম করেন ততটাও এনফোর্স করা হয়নি। কারণ ওইটা এনফোর্স করার পরে এটা একটা রিভিউ হওয়া দরকার, তো যে আসলে কতটুকু এনফোর্স করা হয়েছে, এবং আপনাকে কিন্তু রাইট কাইন্ড অফ ইনসেন্টিভ তৈরি করতে হবে। যেমন বাংলাদেশে আজ পর্যন্ত কোনো ব্যাংকে কি ফাইন করা হয়েছে, এমন কোনো ব্যাংকের ঘটনা কি আমরা জানি? তাহলে শুধুমাত্র কমপ্লায়েন্সের কারণে এইচএসবিসিকে 1.4 বিলিয়ন ফাইন করা হয়েছে, একটা অ্যাকাউন্ট থেকে একটা ওই ধরনের পেমেন্ট হয়েছে। বাংলাদেশে আজ পর্যন্ত কি আমরা কোনো ফাইন দেখেছি? ম্যাক্সিমাম ফাইন হলো 25 লক্ষ টাকা। আপনি 25 মিলিয়ন ডলারের ট্রানজ্যাকশন করছেন, ফাইন 25 লক্ষ টাকা। আমি তো 10টা 25 লক্ষ টাকা দিয়ে ট্রানজ্যাকশন করব, এটা কোনো অ্যামাউন্ট হলো? তাহলে আপনি যদি ফাইন করেন তাহলে ফাইনটা পেইনফুল হতে হবে। তো সেরকম এই আমাদের আইনে কিন্তু 25 লক্ষ টাকা। আরও একটা ইন্টারেস্টিং কথা আপনাকে বলি, বাংলাদেশে যারা ব্যবসায়ীরা এখানে আছেন, বাংলাদেশে যে বায়ার সেলারের মধ্যে এগ্রিমেন্টটা হয়, যেখানে প্রাইসগুলো চেঞ্জ করা হয়, এই কন্ট্রাক্টটা লিগ্যালি এনফোর্সেবল কন্ট্রাক্ট হওয়ার কোনো উপায় নাই। এবং সারপ্রাইজিংলি এটার জন্য যদি দায় কারো উপরে যায়, একটা বড় অংশের দায় পলিসি মেকারদের উপরে চলে যাবে। কীরকম? কন্ট্রাক্টকে লিগ্যালি এনফোর্সেবল করতে গেলে অন্য এডিশনাল কন্ডিশনের সাথে একটা কনভেনশনের আওতায় এই প্রোটেকশনটা নিতে হয়। মজার ব্যাপার হলো, বাংলাদেশের যত ট্রেডিং পার্টনার আছে সবাই কিন্তু এটা সিগনেটরি ইউএন ভিয়েনা কনভেনশন। আমরা না, আমরা সাইন করিনি। আমাদের যত ট্রেডিং পার্টনার, যেমন ধরেন চায়না, ওরা ইউএন ভিয়েনা কনভেনশন, যেটাকে সিআইএসসি বলে, কন্ট্রাক্ট অফ ইন্টারন্যাশনাল সেলস অফ গুডস, অথবা ইউনিটয়েড প্রিন্সিপাল, এগুলো গ্লোবাল রেগুলেশন, ইউএন রেগুলেশন। ধরেন বায়ার সেলারের মধ্যে এগ্রিমেন্ট হলো, তাহলে লিগাল প্রোটেকশনের জন্য আমরা কিন্তু এটা সিগনেটরি না। এবং এটা সিগনেটরি আমরা না কেন না, এটা অনেক ক্ষেত্রে আমি সারপ্রাইজিংলি অবজার্ভ করেছি, ব্যবসায়ীরাও এটাকে অপোজ করেন, মনে করেন এটা ঝামেলা হয়ে যাবে, কি জানি একটা ঝামেলা হয়ে যাবে, বা ইউএস যদি সাইন করতে পারে, ইউরোপিয়ান ইউনিয়ন সাইন করতে পারে, আমরা কেন না?